আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। রাতের আধারে চারিদিকে নেমে এসেছে নিস্তব্ধতা। তাহানা ঘুমানোর চেষ্টা করছে, পারছে না। মৃদুলের অনিচ্ছাকৃত আঘাতে ডান হাতের বাহু ফুলে গেছে, হাড়ে তীব্র ব্যথা, হাত নাড়ানোও যাচ্ছে না। তাহানা বিড়বিড় করে বিলাপ করছে, আল্লাহ গো আল্লাহ, এত বেদনা কেড়ে দিছো তুমি, কামাইয়া দাও আল্লাহ। ঘুমের ঘোরে শিরিন শাহানার হাতের উপর উঠে পড়ে। শাহানা আল্লাহ গো বলে চিৎকার করে উঠল। শিরিনের ঘুম ভেঙে যায়। লাফিয়ে উঠে বসলো। তার চোখে মুখে ভয়। শাহানার হাত ধরতে চাইলে শাহানা চিৎকার করে বলল, ছবি না আমারে, ডাইনি মাইটা দিচ্ছে আমারে গো। শিরিন অপরাধী করেই বলল, আমি দেখছি না আপা, তুই কথা কইবি না। শাহানার চোখ মুখ কুচকানো, সে প্রচন্ড রেগে আছে। ধীরে ধীরে বিছানা থেকে নামলো। শিরিন প্রশ্ন করলো, কই যাও? শাহানা পূর্বের স্বরেই বলল, মুততে যাই। শাহানার ঝাড়ি খেয়ে শিরিন আর কথা বলল না। সে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। শাহানা টয়লেট যাওয়ার পথে অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে আসা জ্যোৎস্নার আলোয় একটা পুরুষ অবয়বকে হাঁটতে দেখল। শাহানা ভয় পেয়ে যায়। পুরুষ অবয়বটি শাহানাকে দেখে দাঁড়িয়ে পড়ে, শাহানার দিকে এগিয়ে আসে। শাহানা ভয়ার্ত স্বরে প্রশ্ন করল, তুমি কেলা? মৃদুলের মুখটা ভেসে উঠল। সে হেসে বলল, আপা আমি। মৃদুলকে দেখে শাহানার মেজাজ তুঙ্গে উঠল। সে চোখ রাঙিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার সামনে আইবি না, লুলা পঙ্গু বানাই দিছস আমারে। মৃদুল কাতর স্বরে বলল, ছোট ভাইয়ের লগে এমন করবা? আমি তো তোমারে দেহি নাই, ইচ্ছা কইরা মারি নাই আপা। এই তুই যা, সামনে থেকে সর। শাহানা গজগজ করতে করতে টয়লেটের দিকে চলে যায়। মৃদুল ঠোঁট উল্টে শাহানার যাওয়া দেখে, তারপর সিঁড়ির দিকে তাকালো। তার ঘুম আসছে না একটুও। পূর্ণার কথা মনে পড়ছে। ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার আলো সারা গায়ে মেখে অনেকক্ষণ গল্প করতে। কোনো এক অদৃশ্য যন্ত্রণা বুকে হেঁটে বেড়াচ্ছে। অন্যদিনের তুলনায় পূর্ণাকে একটু বেশিই যেন মনে পড়ছে। বুকটা ফাঁকা ফাঁকা লাগছে, অস্থিরতায় রুহ ছটফট করছে। মৃদুল 3 বার বিসমিল্লাহ বলে 3 বার বুকে ফু দিল। তারপর আর কিছু না ভেবে তৃতীয় তলায় উঠে আসে। শেষ সিঁড়িতে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর কেউ বুঝি ঢোল পিটাচ্ছে। সে শুনতেও পাচ্ছে। মিনিটের পর মিনিট সে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তারপর কবুতরের মতো ডাকলো। মৃদুল যে কবুতরের মতো ডাকতে পারে, পূর্ণা আর মৃদুলের পরিবার ছাড়া কেউ জানে না। পূর্ণা যদি জেগে থাকে তাহলে মৃদুলের নকল ডাক সে চিনতে পারবে, তারপর নিশ্চয়ই সাড়া দিবে। মৃদুল পূর্ণার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করল। পূর্ণার দেখা নেই। মৃদুল ভাবল, পূর্ণা বোধহয় ঘুমে, তাই সে আর অপেক্ষা করার কথা ভাবল না। চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। তখনই দরজা খোলার শব্দ কানে আসে। মৃদুল পিছনে তাকাতে গিয়েও তাকালো না। যদি পদ্মজা হয়? মৃদুল দ্রুত চলে যেতে উদ্যত হয়। তখন পূর্ণা ডাকলো, দাঁড়ান। মৃদুল ঘুরে দাঁড়ালো। সাদা রঙের উপর নীল সুতোর কাজের নকশি কাঁথা গায়ে জড়িয়ে পূর্ণা হেঁটে আসছে। মৃদুল পূর্ণার সাক্ষাতের আশায়ই ছিল। যখন পূর্ণার সাক্ষাৎ পাওয়া গেল, বুঝতে পারলো তার দম বন্ধ হয়ে আসছে, অস্বস্তি হচ্ছে, অদ্ভুত এক যন্ত্রণা হচ্ছে। তবে সেই যন্ত্রণা প্রাপ্তির। পূর্ণা সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, ছাদে চলুন, তারপর কথা বলবো। দুজনে একসাথে ছাদে উঠে আসে। ছাদে উঠতেই রাতের পৃথিবীর সৌন্দর্যের ঐশ্বর্যময় সমারোহ চোখে পড়ল। আকাশে ইয়া বড় চাঁদ। দুজন মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকালো। সৌন্দর্যের মাদকতা ছড়িয়ে পড়ে দুজন প্রেমীর মনে। মৃদুল পূর্ণার দিকে তাকালো, পূর্ণাও তাকালো। চোখাচোখি হতেই দুজন হেসে ফেলল। মৃদুল প্রশ্ন করল, ঘুমাও নাই? না, ঘুম আসছিল না।
একটু ভালো লাগতেছে? হুম। ভাবি ঘুমে? হুম। ভাবি কিছু কইছে? পূর্ণার মুখ ভার করেই বলল, না। অনেকবার প্রশ্ন করেছি ভাইয়ার সাথে কি হয়েছে, মুখে গলায় কিসের দাগ। আপা উত্তর দেয়নি। আপার মুখের উপর কথা বলার সাহসও হয়নি। মৃদুল দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "হাহ, কিছু একটা তো হইছেই।" আচমকা মনে পড়েছে এমন ভাবেই পূর্ণা বলল, তবে আমি ঘুমের ভান ধরেছিলাম। তখন টের পেয়েছি আপা নীরবে কাঁদছে। আমার খুব কষ্ট হচ্ছে আপার জন্য। আপার কিসের কষ্ট না জানা অবধি আমি শান্তি পাবো না। আমির ভাইয়ের সাথে কিছু হয়েছে? ভাইয়ার দেখা পাইলেই হতো, বলল পূর্ণা। তার দৃষ্টি আকাশের দিকে। তারপর আবারও বলল, কাল লিখন ভাইয়ের খবর এনে দিতে পারবেন? পারবো, চিন্তা কইরো না। লিখন ভাইয়া ঠিক হইয়া যাইব। পূর্ণা আর কিছু বলল না। সে চাঁদের দিকেই তাকিয়ে রইল। মৃদুল বলল, রাতের আকাশ তোমার কেমন লাগে? পূর্ণা খোশ মেজাজেই জবাব দিল, খুব ভালো লাগে। আমার আম্মা, আপা, প্রিমা সবাই জ্যোৎস্না রাত পছন্দ করে। আমাদের অনেক মুহূর্ত আছে জ্যোৎস্না রাত নিয়ে। আপনার কেমন লাগে? মৃদুল হাসল। তারপর বলল, রাতের আকাশ কোনো দিন আমার দেখার ইচ্ছা হয় নাই। এমনি রাইতে বাইর হইলে বাইর হইতাম, আকাশ দেখার লইগ্গা বাইর হইতাম না। প্রথম তোমার সাথে দেখতে আইলাম। পূর্ণা মৃদুলের দিকেই তাকালো। তারপর চাঁদের দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মানুষের পাশে আমার মতো কালো মানুষের দেখে চাঁদ কি লজ্জা পাচ্ছে না? মৃদুল বলল, চাঁদের কিসের এত দেমাক যে পূর্ণার গায়ের রং নিয়ে লজ্জা পাইব? পূর্ণা ঠোঁট কামড়ে হাসি আটকালো। জ্যোৎস্নার রূপ মাধুরী নিজ চোখে অবলোকন করার সৌভাগ্য পূর্ণার বহুবার হয়েছে, কিন্তু আজকের সময়টা অন্য রকম লাগছে। মায়াবী এক অনুভূতি সর্বাঙ্গে শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে। মৃদুল বলল, বৈশা কথা বলি। কোথায় বসবো, ছাদ তো কুয়াশায় ভেজা। মৃদুল চট করে তার লুঙ্গি খুলল। পূর্ণা শুরুতে চমকে যায়, পরে দেখলো মৃদুলের পরনে প্যান্ট আছে। মৃদুল তার লুঙ্গি ছাদের মেঝেতে বিছিয়ে বলল, বৈশা পড়ো। পূর্ণা মনে মনে আস্তাক ফিরুল্লাহ বলে লুঙ্গির উপর বসলো। কিছুটা দূরত্ব রেখে মৃদুলও বসলো। বলল, প্যান্টের উপর লুঙ্গি পরার সুবিধা হইল এইটা, যে কোনো দরকারে কামে লাগে। একবার টুপি ছাড়া রাইতে মাছ ধরতে গেছিলাম, ঠান্ডা বাতাসে মাথা সে কি বেদনা, এরপর করলাম কি? পূর্ণা বাধা দিয়ে বলল, লুঙ্গি দিয়ে টুপি বানিয়েছেন তাই তো? মৃদুল গর্বের সাথে বলল, হ, উপস্থিতি বুদ্ধি এইডা। পূর্ণা হাঁটল। মৃদুল অনেক রাগী, অহংকারী, তবুও সে মুগ্ধ করার মতো একটা মানুষ। সব সময় ঠোঁটে হাসি থাকে। এই মুহূর্তে রেগে ওই মুহূর্তে সব ভুলে যায়। পূর্ণা ছাদের মেঝেতে তাকালো। চাঁদের স্নিগ্ধ আলোয় ছাদের মেঝেতে তাকা শিশির চকচক করছে। স্বচ্ছ রূপালী ঝর্ণার মতো চাঁদের আলো যেন চারপাশ ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা ভেদ করে চাঁদ উকি দিচ্ছে বারংবার। দুজনের মাঝে পিনপতন নীরবতা নেমে আসে। নীরবতা ভেঙে মৃদুল ডাকলো, পূর্ণা। আমার কানতে ইচ্ছা হইতাছে। পূর্ণার হৃদয় কেঁপে উঠল। সে মৃদুলের দিকেই মুখ করে বসলো। বলল, কেন? জানি না, আমি যখন যেইটা চাইছি পাইছি। এই প্রথম কিছু পাই তা গিয়া ভয় করতেছে। সেটা কি? মৃদুল সরাসরি পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলল, তোমারে তোমারে পূর্ণা। নিস্তব্ধ প্রহরে, জ্যোৎস্নাময় রাতে একাকী দুজনের মাঝে প্রেমিক যখন বিভ্রম নিয়ে উচ্চারণ করে ভালোবাসার কথা, প্রেমিকার হৃদয় কি হয় জানে না পূর্ণা। তবে তার বেলা যে দমবদ্ধকর এক অনুভূতির স্বাদ পেয়েছে। সব পাক পাখালি তাদের নিড়ে ঘুমোচ্ছে শীতে, শুধু বেচারাই জেগে আছে। থেমে থেমে তারা ডাকছে,
কনকনে শীতল হাওয়া বইছে। পূর্ণা মৃদুলের এক হাত ধরে বলল, আপা সবসময় বলে ভাগ্যে যা আছে তাই হয়, আল্লাহ কপালে যা লিখে রাখেন তাই হয়, তাই চিন্তা করবেন না। তুমি আপনি কইরা আর কথা কইবা না, তুমি কইবা। পূর্ণা চট করে অন্যদিকে ফিরল, বলল, পারবো না। যা কইছে হুনো, নইলে কিন্তু। কি করবেন? সাত থেকে ঝাঁপ দিয়া মইরা যামো। পূর্ণা ভ্রু কুচকাল, বলল, এইসব কি কথা? দেখাইতাম ঝাঁপ দিয়া। মৃদুল গুরুতর ভঙ্গিতে কথা বলছে, এই ছেলে দেখানোর জন্য ঝাঁপ দিতেও পারে। পূর্ণা বলল, আচ্ছা থাক, লাগবে না, আমি তুমিই বলবো। মৃদুল হেসে বলল, তাইলে কও, কি বলবো? তুমি। তুমি। মৃদুল হাসল, হাসল পূর্ণাও। আকাশের বিশাল উজ্জ্বল চাঁদটি আর তার সাথী তারাদের নিয়ে পূর্ণা মৃদুলের প্রেম কথন চলে সারা রাত। দুজন মুঠো মুঠো চাঁদের আলোকে সাক্ষী রেখে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। দিনে একটা অঘটন ঘটে যাওয়ার পরও প্রকৃতি তাদের মনে প্রাণে প্রেম নিয়ে আসে গোপনে। এ যেন কোনো কিছুর ইঙ্গিত, নয়তো অসময় কেন এমন সুসময় দেখা দিল। কাকডাকা ভোরে আমির হাওলাদার বাড়িতে পা রাখলো। সে সবে মাত্রই ফিরেছে, মাথা তুলে দাঁড়াতে পারছে না। ঢাকা থেকে নিয়ে এসেছে নতুন বোঝা, যে বোঝা তাকে নুইয়ে রেখেছে। যখনই সে গোপন যুদ্ধে জয়ী হলো, দেখতে পেল আলোর রেখা, তখনই সামনে নেমে এসেছে ঘোর অন্ধকারের দেওয়াল। টুক নামক বস্তুটি নিমেষে আড়াল হয়ে গেল। এই পৃথিবী যেন তার বিরুদ্ধেই চলছে। সে অনুভব করছে এই পৃথিবী আর তার নয়। বিষের বাতাস ছড়িয়ে আছে চারিদিকে। পায়ের নিচের জমিন আর তাকে চায় না। শত শত অভিশাপের বুলি কানে বাজে। অভিশাপগুলোকে তো সে হেসে উড়িয়ে দিয়েছিল, তাহলে তারা জীবনে ফিরে এলো কি করে? আমির জানে না। লতিফা অন্দরমহলের দরজা খুলে আমিরকে দেখতে পেল। আমির লতিফাকে দেখে মাথা উঁচু করে ঢোক গিলেই বলল, ভাত আছে, ঠান্ডা হলেও চলবে। লতিফার শরীর কেঁপে ওঠে। আমিরের এরকম ভাবে ভাত খোঁজাতে সে কেন যেন চমকে যায়। আমিরকে সে জমের মতো ভয় পায়, তাই কোনো প্রশ্ন আর করল না। লতিফা অস্থির হয়ে পড়ল, বলল, আনতাসি, আমি আনতাসি। সৌভাগ্যক্রমে আমিরের ভাগ্যে গরম ভাতই জুটে। ফজরের আজানের সাথে লতিফা রান্না বসিয়েছিল। ভাতের পাতিল নামিয়েই আমিরকে ভাত দিয়েছে। আমির প্রথম লোকমা মুখে দেওয়ার পূর্বে লতিফাকে প্রশ্ন করল, পদ্মজা ভালো আছে? লতিফা গতকালের ঘটনা বলতে গিয়েও বলল না, বলল, হ, ভালো আছে। আমির গাপুস গুপুস করে ভাত খেল। সারা রাত্রি সে শীত বস্ত্র ছাড়াই ছিল, ফলে শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। তাই সদ্য রান্না হওয়া গরম ভাত খুব উপভোগ করেই খেয়েছে। খাওয়া শেষে 2 তলায় উঠল। পদ্মজা কোরআন শরীফ পড়ছে, তার মধুর সুর মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো। আমির ঘরে প্রবেশ করার পূর্বে দরজার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তারপর ঘরে ঢুকে পদ্মজার দিকে তাকালো না। আলমারি খুলে জ্যাকেট, মোজা, টুপি বের করলো। পদ্মজা আর চোখে আমিরকে দেখলো, তারপর পড়ায় মনোযোগ দিল। আমির তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। সিঁড়ির কাছে এসে আবারও থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দৃষ্টি রয়ে যায় পদ্মজার ঘরের সামনে। পাতাল ঘরের A1-এ রিদওয়ান শুয়েছিল। তার সাথে একজন সুন্দরী নারী, দুজনের অপ্রীতিকর অবস্থা। হঠাৎ আমিরের আগমনে রিদওয়ান চমকে যায়। তারপর হেসে আমিরকে বলল, সব ঠিক আছে? আমির এক হাতে কপাল চেপে ধরল। তারপর সেই নারীর উদ্দেশ্যে বলল, এই শালি, শরীর ঢাক। আমিরের কণ্ঠে তীব্র ঘৃণা। অশুভ সুন্দরী নারীটি দ্রুত চাদর গায়ে জড়িয়ে নিল। রিদওয়ান বলল, ওরে বকতাছোস কেন? আমির একটা খাম রিদওয়ানের মুখের উপর ছুঁড়ে দিল। তারপর A2-তে চলে গেল।
পদ্মজা রান্নাঘরে জুলেখা বানুকে দেখে অবাক হলো। অচেনা হলেও সালাম দিল। জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকালেন। অবহেলার স্বরে সালামের উত্তর দিলেন। রিনু ছিল রান্নাঘরে। পদ্মজা রিনুর দিকে তাকিয়ে ইশারায় প্রশ্ন করল, অচেনা মহিলাটি কে? রিনু হেসে বলল, মৃদুল ভাইজানের আম্মা। পদ্মজার ঠোঁটে হাসি ফুটল। জুলেখার দিকে এক পা এগিয়ে এসে বলল, দুঃখিত, চিনতে পারিনি। আপনি প্লেট ধুচ্ছেন কেন? রাখুন, আমি ধুয়ে দিচ্ছি। জুলেখা মুখ ফিরিয়ে নিলেন। তিনি চুপচাপ প্লেট ধুয়ে চুপচাপ বেরিয়ে গেলেন। মুখের প্রতিক্রিয়াতে পদ্মজার প্রতি ছিল অবজ্ঞা, ঘৃণা। পদ্মজা মনে মনে আহত হয়। জুলেখার দৃষ্টি ক্ষত বিক্ষত করে দেওয়ার মতোই ছিল। পদ্মজা জুলেখার যাওয়ার পানে চেয়ে রইল। রিনু পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলল, আমার মনটা কয় এই বেডের উপর জিনের আসর আছে। পদ্মজা রিনুর দিকে চোখ রাঙিয়ে তাকালো, বলল, উনি আমাদের বাড়ির মেহমান, মুখে লাগাম দাও রিনু। পূর্ণার জন্য খাবার নিতে পারবো? লতিফা শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলো। পদ্মজার প্রশ্নের জবাবে বলল, হ পদ্ম, নিতে পারবা। খাড়াও, আমি দিতাছি। তুমি খাইবা কখন? পূর্ণা আর আমার খাবার একসাথেই দিয়ে দাও বুবু। দিতাছি। রিনু, জলদি ওই বাড়িটা দে। রিনুর বদলে পদ্মজা এগিয়ে দিল। খাবার নিয়ে উপরে যাওয়ার সময় পদ্মজাকে দেখে জুলেখা হাতের গ্লাস শব্দ করে টেবিলে রাখলেন। পদ্মজা বুঝতে পারে জুলেখার ঘৃণা ও বিরক্তির কারণ। বোধহয় গতকালের অপবাদ তিনি শুনেছেন। পদ্মজার ভয় হয়, পূর্ণার বিয়েটা হবে তো। জুলেখাকে দেখে মনে হচ্ছে বিয়ের কথা বলার অবস্থাতেও তিনি নেই। জুলেখার কপাল আর ভ্রু যুগলে পদ্মজার চোখ আটকে যায়, যেন হেমলতার কপাল আর ভ্রু দেখছে সে, হুবহু একরকম। পদ্মজার বুকটা হু হু করে ওঠে। সে দুই চোখ মেলে জুলেখার কপালের দিকেই তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টিতে যেন জন্ম জন্মান্তরের দুঃখ। পদ্মজাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুলেখা উঠে চলে যান। পদ্মজা সম্বিত ফিরল। সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে 3 তলায় চলে আসে। পূর্ণা 2 হাতে একটা বালিশ জড়িয়ে ধরে পরম আবেশে ঘুমোচ্ছে। জুলেখার কপাল ভ্রু দেখে জেগে ওঠা ব্যথা পূর্ণাকে দেখে আরো বেড়ে যায়। হেমলতার যৌবনকাল পূর্ণার বর্তমান রূপের প্রতিচ্ছবি। সেই মুখ, সেই ঠোঁট, সেই গাল, নাকের পাটা মসৃণ। এত মিল দুজনের। পদ্মজা পূর্ণার মাথায় হাত রেখে হেমলতার কথা ভাবে। পুরনো স্মৃতিগুলো চোখের পাতায় জল করছে। পদ্মজা পূর্ণার মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, আম্মা। তার 2 চোখ জলে ভরে উঠল। পূর্ণা কি কখনো জানবে পদ্মজা পূর্ণার ঘুমন্ত মুখ দেখে বহুবার আম্মা বলে কেঁদেছে? সে মনকে বুঝিয়েছে, এই তো আম্মা আছে, আমার সামনেই আছে, আমি এতিম নই। পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পূর্ণা এত আরাম করে ঘুমোচ্ছে যে পদ্মজার ঘুম ভাঙাতে মায়া হলো। কিন্তু বেলা করে খাওয়া তার একদম পছন্দ নয়। খেয়ে না হয় আরো ঘুমানো যাবে। পদ্মজা পূর্ণার চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে ডাকল, পূর্ণা, পূর্ণা, এই পূর্ণা। পূর্ণা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। পদ্মজা বলে উঠল, সূর্য কখন উঠেছে খবর আছে? নামাজের তো নাম গন্ধও নেই। যা, দ্রুত হাত মুখ ধুয়ে আয়। পূর্ণা অন্যদিকে ফিরে চোখ বুঝল। সে ঘুমে বিভোর। পদ্মজা আবারও ডাকলো, জোর করে তুলে কলপারে পাঠালো। পূর্ণা ঘুমিয়ে ঘুমিয়ে কলপারে গেল। ফিরে এলো সতেজ হয়ে। ঘরে প্রবেশ করেই সোজা লেপের ভিতর ঢুকে পড়ল। পদ্মজাকে আহ্লাদি স্বরে বলল, খাইয়ে দাও আপা। পদ্মজা বিনা বাক্যে খাইয়ে দিল। পূর্ণা না বললেও খাইয়ে দিত। খাওয়ার মাঝে পূর্ণা কথা বলতে চেয়েছিল, পদ্মজাই নিষেধ করলো। খাওয়ার মাঝে কথা বলা ভালো না বলে চুপ করিয়ে দিল। খাওয়া শেষে পদ্মজা বলল, শেষ রাতে কোথা থেকে ফিরছিলি? পূর্ণার চোখ বড় বড় হয়ে যায়, তার হেঁচকি উঠে যায়।
পদ্মজা পানি এগিয়ে দিল। তাকিয়ে রইল সরু চোখে। পূর্ণা পানি পান করে মিনমিনিয়ে বলল, আর যাব না। পদ্মজা গুরুজনদের মতো বলল। বাড়তি কথা না বলে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতা। পূর্ণা ভয় দিশেহারা হয়ে যাচ্ছে। সে ঢোক গিলে নতজানু হয়ে বলল, মৃদুল যে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম। সে ডেকেছিল? হুম। আর তুইও চলে গেলি? পূর্ণার মনে হচ্ছে সে ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তেই ঝুলে যাবে। পদ্মজা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের দুই দিকে জানালা আছে। পূব দিকের জানালা খোলা, উত্তর দিকেরটা বন্ধ। সে উত্তর দিকের জানালা খুলতে খুলতে বলল, বিয়ের আগে মাঝরাতে দেখা করা কি ঠিক হলো? মৃদুল এখনো পরপুরুষ, বিয়েও ঠিক হয়নি। যখন এসে শুয়েছিস তখন টের পেয়েছি, তার আগে টের পেলে কান ধরে ঘরে নিয়ে আসতাম। পূর্ণা অপরাধী কণ্ঠে বলল, আপা আপা যাব না, ক্ষমা করে দাও। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে। পূর্ণার হাতের উপর নিজের এক হাত রেখে বলল, বিয়ের পর আমার বোনের জীবনে হাজার জ্যোৎস্না আসুক। পূর্ণা তার অন্য হাত পদ্মজার হাতের উপর রাখল। তারপর পদ্মজার চোখের দিকে তাকিয়ে ডাকল, আপা। কি? তোমাকে কে মেরেছে? কেন মেরেছে? তুমি রাতে কেন কাঁদছো? পদ্মজা তার হাত সরিয়ে নেয়। চোখে মুখে কাঠিন্য ভাব চলে আসে। কণ্ঠে গাম্ভীর্যতা রেখে পদ্মজা বলল, প্রশ্ন করতে নিষেধ করেছিলাম। পূর্ণা চোখ নামিয়ে বলল, আপা, আমি জানতে চাই। পদ্মজা দাঁড়িয়ে পড়ল, বলল, বাড়ি ফিরে যা। মৃদুলের আম্মা আব্বা আসছে, যখন তোকে প্রয়োজন হবে ডেকে পাঠাবো। তার আগে যেন এই বাড়ির আশেপাশেও না দেখি। পদ্মজা ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। পূর্ণা তার পায়ের উপর থেকে দ্রুত লেপ সরালো। তারপর দৌড়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। অনুরোধ করে বলল, আপা আপা, দোহাই লাগে বলো, আমি তোমার সব কথা শুনি, কিন্তু এইটা শোনা সম্ভব হচ্ছে না। পূর্ণা। পূর্ণা আচমকা পদ্মজার দুই পা জড়িয়ে ধরল। কাঁদো কাঁদো স্বরে বলল, আপা, পায়ে পড়ছি, আমাকে সব বলো। তোমার গালের ক্ষত, গলার দাগ আমাকে কষ্ট দিচ্ছে। আমি শান্তি পাচ্ছি না। কে কে তোমাকে এত কষ্ট দিয়েছে? কে এত বড় দুঃসাহস দেখিয়েছে? আমি তার কলিজা ছিঁড়ব। পূর্ণার চোখের জল পদ্মজার পায়ে পড়ে। পদ্মজা পূর্ণাকে টেনে তুলল। পদ্মজার কাজল নয়ন দুটি জলে টইটুম্বর, যেন স্বচ্ছ কালো জলের পুকুর। পদ্মজা পূর্ণার চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদুনি। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজার শরীরে সে যে মা মা গন্ধ খুঁজে পায়। সেই ছোটবেলা থেকেই পদ্মজা তার জীবন, তার আনন্দ। পদ্মজার গলার কালশিটে দাগটা যেন তার বুকেরই আঘাত। রক্তক্ষরণ হচ্ছে যেন ক্ষণে ক্ষণে। পদ্মজা পূর্ণাকে অপেক্ষা করতে বলে নিজের ঘরে যায়। আলমগীরের দেওয়া খাম নিয়ে ফিরে আসে। দরজা বন্ধ করে পূর্ণাকে নিয়ে বিছানার উপর বসল। এরপর বলল, আমি জানি আমার বোন বড় হয়েছে, সেই সাথে ধৈর্য জ্ঞানও বেড়েছে। আমি একটা কারণেই তোকে সব জানাবো, যাতে সাবধান থাকতে পারিস। আমি চাই সব জানার পর তুই নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিবি না। আমি যেভাবে বলবো সেভাবেই চলবি। রাজি? পূর্ণা বুঝতে পারছে সে ভয়াবহ কিছু জানতে চলেছে। উত্তেজনায় তার গায়ের পশম দাঁড়িয়ে পড়েছে। পূর্ণা বলল, রাজি। পদ্মজা হাতের খামটা পূর্ণার দিকে বাড়িয়ে দিল। বলল, 3টে চিঠি আছে, 3টেই আলমগীর ভাইয়ের লেখা। আমি গতকাল পড়েছি। মন দিয়ে পড়বি, অনেক কিছু জানতে পারবি। আর যতটুকু বাকি আছে আমি বলবো। পূর্ণা প্রবল আগ্রহ নিয়ে খাম খুলে 3টে চিঠি বের করল। পদ্মজার কথা মতো প্রথম একটি চিঠির ভাঁজ খুলল। বোন পদ্মজা, সালাম নিও। তোমার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার। সেদিনের রাতে তোমার আগমন আমার জীবনে নিয়ে এসেছে আনন্দ, পৌঁছে দিয়েছে আলোর জগতে। যে জগতে বাঁচার জন্য পিছনের প্রতিটি মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটিয়েছি।
জানি না এত পাপ করার পরও করুণাময় কেন আমার প্রতি এত উদার হলেন। তিনি চেয়েছিলেন বলেই তুমি ফেরেশতার মতো হাজির হয়েছিলে, বাঁচিয়েছিলে আমাকে আর রুম্পাকে। যখন তুমি এই চিঠি পড়ছো তখন তোমার অবস্থা কি আমি জানি না। হয়তো সব জেনে গিয়েছো, নয়তো এখনো অন্ধকারেই ডুবে আছো। যদি অন্ধকারে ডুবে থাকো তাহলে আমি তোমাকে আলোর সন্ধান দেব। সব জানার পর সিদ্ধান্ত তোমার। চিঠিটা বোধহয় বড় হয়ে যাবে, 1 পৃষ্ঠাতে হবে না। ধৈর্য ধরে সবটুকু পড়ো। আমি তোমাকে একটা তিক্ত দীর্ঘ গল্প শোনাবো। গল্পটার কেন্দ্রবিন্দু আমির হলেও জড়িয়ে আছি অনেকেই। যখন আমিরের জন্ম হয় কাকি আম্মার পর সবচেয়ে বেশি খুশি হই আমি। কাকি আম্মা বড় দুঃখী ছিলেন। কাকা মারধর করতেন খুব। নিজ চোখে কাকি আম্মাকে বিবস্ত্র করে মারতে দেখেছি। আমার ছোট মন লজ্জায় মিয়ে গিয়েছিল, লুকিয়ে কেঁদেও ছিলাম। কিন্তু কাকা বা আব্বা কাউকে একটুও মায়া দেখাতে দেখিনি, লজ্জা পেতেও দেখিনি। তাদের চোখে মুখে সর্বক্ষণ হিংস্রতা ছিল। আমি খুব ভয় পেতাম আব্বাকে, ভীতু ছিলাম। আমার কাছে আমার বাবা কাকাই ছিল ভূত আর রাক্ষস। আমার আম্মা সব সময় পাথরের মতোই নিশ্চুপ, তার অনুভূতি অসার। কাকি আম্মা ছিলেন আমার মা। তিনি বহুবার আমাকে বুকে জড়িয়ে ধরে একটা ছেলের জন্য আক্ষেপ করতেন। কাকি আম্মা বলতেন সেই ছেলে এসে নাকি কাকি আম্মার সব দুঃখ ঘুচিয়ে দেবে। যখন সেই ছেলেটা এলো আমি অনেক খুশি হই। এবার বুঝি কাকি আম্মার কষ্ট কমবে। কাকি আম্মা বলেছিলেন আমির হবে পুলিশ, সব অন্যায়কারীকে শাস্তি দেবে, আর আমি হব শিক্ষক। শুধু কাকি আম্মার না, আমারও ইচ্ছে ছিল আমি শিক্ষক হব। ছোট ছোট বাচ্চাদেরকে পড়াবো, সব বাচ্চাদের আদর্শ হব। সবাই দেখে সালাম দিবে, সম্মান করবে। সারাক্ষণ হাতে একটা বই নিয়ে হাঁটবো। এই স্বপ্ন নিয়েই পড়তে থাকি স্কুলে। এর মাঝে আব্বা একটা বাচ্চাকে নিয়ে আসে, বলে সে নাকি আমাদের আরেক ভাই, তার নাম রাখে রিদওয়ান। আমরা 4 ভাই হয়ে যাই। আমি, জাফর, রিদওয়ান, আমির একসাথে এক স্কুলেই পড়েছি। রিদওয়ান আমির এক শ্রেণীর ছিল। ছোট থেকেই আমিরের শরীরে ছিল অবাক করার মতো শক্তি। ওর মেধা ছিল ধারালো। আমরা সবাই ধরেই নিয়েছিলাম আমির পুলিশ হবে, অনেক বড় পুলিশ হবে, পুরো দেশ চিনবে। ঠিক তখনই আমাকে আর জাফরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অভিশপ্ত এক কালো জীবনের সামনে, যে জীবনে টাকা, নারী আর রক্তের খেলা চলে। আমাদের বুঝিয়ে দেওয়া হয় নারী হচ্ছে ভোগের বস্তু। পাতাল ঘরে বনেদি ঘরের 2 থেকে 3 জন পুরুষের দেখাও মিলল। তারা 2 জন নারীকে আমাদের সামনে কুৎসিতভাবে আঘাত করে। আব্বা কাকা উপভোগ করে সেই সব দৃশ্য। সেই অসহায় 2 নারীর চিৎকারে কলিজা ছিঁড়ে যায় আমার। আব্বা আর কাকার পায়ে পড়েছি যাতে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু ছাড়েনি। রক্ত দেখে জাফর জ্ঞান হারায়। ও রক্ত সহ্য করতে পারত না। রক্তে খুব ভয় ছিল জাফরের। একটা 13 বছরের মেয়েকে বাঁধা অবস্থায় আমার হাতে তুলে দেওয়া হয়। আব্বা আমাকে বুঝায় মেয়েটার সাথে কি করতে হবে। জানতে পারি বাড়ির পেছনে জঙ্গলে অবস্থিত এই পাতাল ঘর অনেক বছরের পুরনো। আমাদের বংশের প্রতিটি পুরুষের একমাত্র পেশা পতিতাবৃত্তি ও নারী ধর্ষণ। আমাদের অঢেল সম্পদ পতিতাবৃত্তির টাকায় করা, নারী বিক্রির টাকায় করা। এরকম বাধ্য হয়ে আমাকে অভ্যস্ত করে দেওয়া হয় এই পথে। ঘৃণায় বমি করেছি অনেকবার। ধর্ষণের পর কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হতো মেয়েগুলোকে। আমার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তবে ঘরে ফিরে শান্তি লাগতো। আমির ছিল সেখানে। আমিরের দুষ্টুমি আমাকে খুব হাসাতো। আমিরের একটা দোষ ছিল, ও রিদওয়ানকে খুব অত্যাচার করত। দুজনের সম্পর্ক ছিল সাপে নেউলে। সে যাই হোক, আমিরের সঙ্গ ছিল শান্তির। ওর চঞ্চলতা, সাহসিকতা ছিল মুগ্ধ করার মতো। আমার সেই শান্তিও একদিন নষ্ট হয়ে যায়, যেদিন নানাবাড়ি থেকে ফিরে পাতাল ঘরে প্রবেশ করে রিদওয়ান আর আমিরের উপস্থিতি দেখি।
আমির তখন পুরোদমে 15 বছরের একটা মেয়েকে পেটাচ্ছিল। আমিরের চোখে মুখের হিংস্রতা আমাকে অবাক করে দেয়। আমি কিছুতেই মানতে পারছিলাম না আমার প্রিয় ভাইয়ের এই রূপ, এই জীবন। এর পরের কথাগুলো তোমার জন্য খুব কষ্টের হবে পদ্মজা। দয়া করে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবারও পড়া শুরু করো। পূর্ণা থামল। তার শরীর কাঁপছে, অস্বাভাবিকভাবে কাঁপছে। সে ছলছল চোখে পদ্মজার দিকেই তাকায়। তার চোখে খুব ভয়, ঘৃণা। সে স্পষ্ট স্বরে উন্মাদের মতো ডাকলো, আপা, এই আপা। পদ্মজা পূর্ণার এক হাত শক্ত করে ধরল, বলল, ভাইয়া আমাকে যা বলেছেন তাই কর। প্রাণ ভরে নিঃশ্বাস নে। পূর্ণার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তার মাথা ভন ভন করছে, শরীর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। সে পদ্মজার এক হাত শক্ত করে ধরে জোরে নিঃশ্বাস নিল। বুকে অপ্রতিরোধ্য তুফান বয়ে যাচ্ছে। আমির তার কাছে বড় আপন ভাই, সম্মানীয় বড় ভাই। এই ব্যথা সহ্য করতে পারবে না সে। পুরো শরীরে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পদ্মজা পূর্ণার মনের অবস্থা টের পায়। তার মতো সহ্য শক্তি নেই পূর্ণার। পদ্মজা পূর্ণার হাতের পিঠে চুমু খেয়ে বলল, মন এত দুর্বল হলে কি চলে? পূর্ণা পদ্মজার দিকে তাকালো। পদ্মজা চোখের ইশারায় বাকিটুকু পড়তে বলে। পূর্ণা এক হাতের তালু দিয়ে চোখের জল মুছে পড়া শুরু করলো। আমাদের দাদুর সঙ্গ পেয়ে আমির ছোট থেকে নিষ্ঠুর প্রকৃতির হয়েছে। কাকার কথায় দাদু আমিরকে আলাদা করে সময় দিতেন। আমির কাকার বড় শিকার ছিল। আমিরের চাল চলন ছিল অন্য রকম। তাকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় মেয়েরা ভোগের বস্তু। শিখিয়েছে টাকার ক্ষমতা আর পৈশাচিক আনন্দ কেমন। দাদু শুরু থেকে এসব জানেন। তিনি কাকা আর আব্বাকে উৎসাহিত করতেন। আমাদের দাদাকেও সাহায্য করেছেন। দাদুর সোনার অলংকারের প্রতি খুব দুর্বলতা ছিল। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমার দাদা, আব্বা, কাকা দাদুকে ব্যবহার করেছেন। দাদুর সাথে দাদুর এক বোনও ছিল। দাদুর বোন বলতে আপন নয়, পরিচিত। দুজন নারী মিলে সহযোগিতা করে এসেছে বছরের পর বছর। আমির নারীর শরীর ভোগ করার চেয়ে আঘাত করতে পছন্দ করত। প্রথম 3 বছর সে কোনো মেয়ের সাথে জোরপূর্বক মিলিত হওয়ার চেষ্টা করেনি। সব সময় প্রতিটি মেয়ের মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব নিয়েছে। প্রথম প্রথম আমার খারাপ লাগতো, কিন্তু এক সময় অভ্যস্ত হওয়ার সাথে উপভোগ করতে থাকি। আমিরের যখন 18 বছর বয়স, তখন থেকে সে যৌনতার প্রতি আগ্রহী হয়ে ওঠে। পাশের গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলল। মেয়েটিকে দেখতে মিষ্টি ছিল। আমিরকে অন্ধের মতো বিশ্বাস করেছে। বিশ্বাস করে নিজের ইজ্জত সঁপে দিয়েছিল। বিনিময় এর পরদিন লাশ হয়ে নদীর ঢেউয়ে ভেসে যেতে হয়েছে। আমিরের নারী আসক্তি তীব্র হয়ে ওঠে, কিন্তু জোরপূর্বক কিছু করতেই সে নারাজ। বেছে নেয় ছলনার পথ, প্রতারণার পথ। কতগুলো মেয়েকে ঠকিয়ে সে ভোগ করেছে তার হিসেব নেই আমার কাছে। ঢাকায় পড়তে গিয়ে কারো মাধ্যমে নারী পাচারের সাথে যুক্ত হয়। তারপর আর পিছনে তাকাতে হয়নি। টাকার পাহাড় গড়ে ওঠে। পদ্মজা, তোমার খারাপ লাগবে, তাও বলতে হচ্ছে। তুমি যেমন আমিরের জীবনে প্রথম মেয়ে নও, তেমন প্রথম বউও নও। শহরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী এক মেয়েকে আমির বিয়ে করেছিল। সেই মেয়েটি নিঃসন্দেহে রূপসী ছিল। সে বিয়ের পূর্বে শারীরিক সম্পর্কে আগ্রহ ছিল না বলে আমির তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার পরিবারকে না জানিয়ে আমিরকে বিয়ে করে। 1 সপ্তাহ পর মেয়েটি যখন আমিরের কাছে তিক্ত হয়ে ওঠে, তখন মৃত্যু মেয়েটির সামনে এসে দাঁড়ায়। মেয়েটির পরিবারের কেউ জানতেও পারেনি তাদের বাড়ির মেয়ের বিয়ে হয়েছিল, আর সে স্বামীর হাতেই মারা গিয়েছে। আমির তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। সে তখনই ঠান্ডা মাথায় পুরো ঘটনার চিহ্ন মুছে দেয়। এটাই কিন্তু ওর একটা বিয়ে নয়। আমির আরও একটা বিয়ে করেছিল, ভিন্ন ধর্মের এক সুন্দরী মেয়েকে। তার বেলায়ও হুবহু ঘটনা ঘটে। সে মেয়ের মৃত্যু আমি নিজ চোখে দেখেছি, কিন্তু কিছু বলিনি। বলতে ইচ্ছে হয়নি। মন বলতে কিছুই ছিল না তখন।
মেয়েটা মৃত্যুর পূর্বে অবাক হয়ে দেখেছিল আমিরকে। সে বোধহয় বিশ্বাস করতে পারছিল না, যাকে ভালোবেসে ঘর ছেড়েছে সে তাকে খুন করলো। আমির কিন্তু খুন করার ঘন্টাখানেক পরই অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছে। আমিরের বাড়ি গাড়ি সব হয়। যে কোনো নারী আমিরকে নিজের সর্বস্ব বিলিয়ে দিত নির্দ্বিধায়। আমির দেখতে একটু শ্যামলা হলেও ওর কথাবার্তা, চালচলন, চাহনি ছিল আকর্ষণ করার মতো। যতগুলো মেয়ে আমিরকে ভালোবেসেছে বেশিরভাগই আমিরের থুতনির কাটার দাগটা দেখে প্রেমে পড়েছে। আমির সম্পর্কিত আর কিছু বলার নেই। এইটুকুতেই তুমি আমিরের অবস্থান বুঝে যাবে। তোমার স্বামী একা খারাপ এই কথা বলার মুখ নেই আমার, আমিও কিছু কম করিনি। তবে আমির কাকির ব্যাপারে ছিল দুর্বল। তার সব সাবধানতা ছিল কাকিকে নিয়ে। কাকি যেন কিছু জানতে না পারেন। আমির ঢাকা থাকার কারণে কাকি কখনো সন্দেহও করেনি। তার আগে সন্দেহ করেছিলেন, কিন্তু প্রমাণ পাননি। যেদিন কাকি তোমাকে আর আমিরকে তোমাদের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন, সেদিন তোমরা আসার পর রাতে কাকি জানতে পারেন আমির অনেক আগে থেকেই কাকার সাথে কাজ করছে। এমনকি ঢাকা এই কাজই করে। আমির কাকার সাথে ডিল নিয়ে আলোচনা করছিল। খুব চাপ ছিল মাথার উপর। চিন্তায় আমির অসতর্ক হয়ে পড়ে। কাকির ঘরেই কাকার সাথে নারী পাচারের বিষয়ক কথা বলছিল। আর কাকিও সব শুনে ফেলেন। তিনি খুব কাঁদেন, রাগে আমিরকে অনেকগুলো থাপ্পড় দেন। আমির কিছু বলেনি, চুপচাপ থাপ্পড় খেয়েছে। কাকি আমিরকে নিষেধ করেন আমির যেন আর আম্মা না ডাকে, আর যেন দেখা না করে। আমির কাকিকে সামলানোর অনেক চেষ্টা করেছে, পারেনি। কাকির খুব কষ্ট হচ্ছিল। ঘৃণায় আমিরের শার্ট টেনে হিচড়ে ছিঁড়ে ফেলেছিলেন। কাকির নখের দাগ আমিরের পেটে বুকে হয়তো এখনো আছে। কাকির বেঁচে থাকার সুতোটাই ছিঁড়ে যায়। সারা রাত্রি হাউ মাউ করে কেঁদেছেন। অনেকবার কাকিকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম, কিন্তু সাহস হয়নি। আমি নিজেই তো একটা নিকৃষ্ট মানব। আবার যেদিন রাতে তুমি রুম্পার সাথে ছিলে, রুম্পা যদি সব বলে দেয় তোমায়, সে ভয় আমি রিদওয়ানকে পাহারায় রেখেছিল। লতিফাকে দিয়ে খাবারে ঔষধ মিশিয়ে দিয়েছিল যাতে রুম্পা ঘুমিয়ে পড়ে। আমির অনেক ছলচাতুরি করেছে তুমি যাতে কিছু জানতে না পারো। আমার আর রুম্পাকে তুমি নতুন জীবন পেতে সহযোগিতা করেছো, তাই তোমাকে আমাদের গল্পটাও বলতে চাই। জানি না আর কতদিন বাঁচব। পালিয়ে এসেছি। আমিরের হাত অনেক লম্বা। ওর আমাকে খুঁজে পেতে সময় লাগবে না। বরং অবাকই হচ্ছি, এতদিনেও আমির আমাকে খুঁজে পায়নি কেন। রুম্পাকে আমার জন্য কাকা পছন্দ করেছিলেন। বিয়ের প্রথম দিনই বুঝতে পারি রুম্পা সহজ সরল একটা মেয়ে। রুম্পার সঙ্গ ছিল অনেক শান্তির। কখন যে ভালোবেসে ফেলি বুঝিনি। বিয়ের মাস কয়েক পর বৈশাখ মাসে আমি পাতাল ঘরে ছিলাম। আমার সামনে নগ্ন মেয়ে ছিল। তখন পাতাল ঘরের চারপাশে এত নিরাপত্তা ছিল না। হুট করে দেখি রুম্পা চলে এসেছে। তার পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে। রুম্পাকে রিদওয়ান মারে, আব্বা মারে, কাকা মারে। আমি চুপচাপ মেনে নেই, কিন্তু খুব কষ্ট হতো। নিজের সাথে যুদ্ধ করেছি। নিজের প্রতি ঘৃণা হতো। স্বামী হিসেবে নিজেকে ব্যর্থ লাগতো। রিদওয়ান আমার অজান্তে আমার ভালোবাসার বউকে ধর্ষণ করে। এই খবর ধর্ষণের 1 সপ্তাহ পর শুনেছি। কিন্তু আমি এমনই কাপুরুষ যে রিদওয়ানকে মারতে গিয়ে উল্টে মার খেয়ে চুপ হয়ে গিয়েছি। রুম্পা তেজি মেয়ে ছিল। ওর আগে বারবার বলেছে পুলিশের কাছে যাবে, সব বলে দিবে। তাই রুম্পাকে মারার পরিকল্পনা করা হয়। আমি রুম্পার সাথে লুকিয়ে দেখা করি। ওর পায়ে ধরে ক্ষমা চাই আর বলি পাগলের ভান ধরে থাকতে, আমি মাঝে মাঝে দেখা করব। রুম্পা তেজি হলেও মৃত্যুকে ভয় পেত খুব। পাগলের ভান ধরে থাকলে বাঁচতে পারবে এই কথা শুনে খুব কাঁদে, আর তাই করে। সে যে এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়। রুম্পার চিৎকার চেঁচামেচি শুনে আব্বা কাকা ধরে নেয় রুম্পার মাথার ঠিক নেই। তবে আমিরের দৃষ্টি ঈগলের মতো। প্রথম দেখাতেই বুঝতে পারে রুম্পা পাগল নয়, মানসিক ভারসাম্যও হারায়নি। তাও কেন যেন কাউকে কিছু বলেনি।
রুম্পা কিন্তু তখনও জানতো না আমির এই কাজে যুক্ত আছে। আমির আর রুম্পার সম্পর্ক ভাই বোনের মতোই ছিল। আমির পরিবারের সাথে সব সময় সহজ সরল থেকেছে, একদম সাধারণ একটা মানুষের মতো। শুরু হয় রুম্পার বন্দি জীবন আর আমার নিঃসঙ্গ রাত। একটা দিনও শান্তিতে ঘুমোতে পারিনি। কাপুরুষ শব্দটা সর্বক্ষণ খুঁড়ে খুঁড়ে খেয়েছে। মাঝে মাঝে লুকিয়ে দেখা করেছি। বুঝতে পেরেছি রুম্পাকে আমি খুব ভালোবাসি। আব্বা, চাচা আর ছোট ভাই আমির, এই তিনজনের ভয় এক পাও বাড়ানোর সাহস হয়নি। একজন লোক আমাদের দল ছেড়ে পালিয়েছিল, বিনিময়ে তার নির্মম মৃত্যু হয়েছে। সে ভারত চলে গিয়েছিল, তাও আমির তাকে ধরে ফেলেছে। বলো তো পদ্মজা, এমন ঘটনা জানার পর আমার মতো কাপুরুষ আর কী বা করতো? ধিক্কার আমার নিজের জীবনকে। আমার তো কুকুরের খাবার হওয়া উচিত। রুম্পাকে তুমি ঢাকা নিয়ে যেতে চেয়েছিলে, তাই আমির বাবলুকে আদেশ করে রুম্পাকে খুন করতে। আমি এই খবর পেয়ে পালানোর কথা ভাবি। পথে বাবলু আটক করে, তখন তুমি ফেরেস্তার মতো হাজির হও। এই ঋণ শোধের উপায় আমার জানা নেই। আর কি বলবো আমি? এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে? আমি তো সব জানিয়েই দিয়েছি। কিছু কথা না জানালেই নয়। আমির আমার কাছে সব সময় স্বচ্ছ ছিল, কিন্তু তুমি আসার পর আমি তাকে চিনতে পারি না। যখন তোমাদের বিয়ে হয় ভেবেই নিয়েছিলাম কয়দিন পর তোমার লাশও দেখতে হবে, কিন্তু সেটা হয়নি। উল্টে আমির পাল্টে যায়। চারিদিকে কঠোর নিরাপত্তা দেওয়া হয়। গ্রাম থেকে ঢাকা ফিরেই সুন্দরী দুই মেয়েকে সঙ্গ দেওয়ার কথা ছিল। এই দুই মেয়েকে হাতের মুঠোয় আনতে আমিরের সবচেয়ে বেশি সময় লেগেছে। সুযোগ পেয়েও আমির তাদের কাছে টানতে পারেনি। বছরখানেকে বুঝে যাই আমির সত্যিই তোমাকে ভালোবেসেছে। কোনো মেয়ের শরীর আর টানেনি আমিরকে। এই নিয়ে আব্বা কাকার মাঝে অনেক কথা হয়েছে। আমির যদি সব ছেড়ে দেয়, আমার মনের কোণে আশা জাগে আমির এবার আমার মতো অনুভব করবে। এই কালো জগৎকে তার কালোই লাগবে। আমি নিজে চোখে দেখেছি আমিরকে তোমার জন্য ছটফট করতে। তোমার অসুখ হলে সব কিছু ভুলে যেত। তোমার চিন্তায় এক জায়গায় স্থির থাকতে পারতো না। এমনকি ঢাকার বাড়ি সহ আমাদের বাড়িটাও আমির তোমার নামে করে দিয়েছে। আমিরের যত সম্পদ আছে সব তোমার নামে করা। আমিরের কিন্তু নিজস্ব বলতে কিচ্ছু নেই, সে নিঃস্ব। এই খবর রিদওয়ান বা আব্বা কাকা কেউ জানে না, কোনো কাকপক্ষীও জানে না। চট্টগ্রাম সমুদ্রের কাছে তোমার জন্য একটা বাংলো বাড়ি বানাচ্ছে। বাড়ি বানানোর টাকা 31টা মেয়ে পাচার করার বিনিময়ে অগ্রিম নিয়েছিল। এখন সেই চাপ মাথায় নিয়ে ঘুরছে। হাতে সময় কম, কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার জানা মতে তুমি ধার্মিক ও পবিত্র একটা মেয়ে। তুমি এত কিছু জানার পর আমিরকে মেনে নিতে পারবে না। তোমার বিবেক তোমাকে সঠিক পথ দেখাবে। আমি যা জানি সব বলেছি। আমির তোমাকে ভালোবাসে, এই কথাটা কঠিন সত্য। তুমি যদি আমিরের কাছে তার দুই চোখ চাও, সে তোমার সামনে ছুরি ধরে হাঁটু গেড়ে বসে বলবে, নিয়ে নাও। 6 বছরে আমিরের যে রূপ, তোমার প্রতি যে টান আমি দেখেছি, তা থেকে আমার এটাই মনে হয় আমির তোমাকে অন্ধের মতো ভালোবাসে। এমন মানুষের মনে এত ভালোবাসা দেওয়ার কোনো উদ্দেশ্য হয়তো সৃষ্টিকর্তার আছে। শুনেছি সৃষ্টিকর্তার সব সৃষ্টি কোনো উদ্দেশ্যে করা। এখন সবটা তোমার সিদ্ধান্ত। আমি এইটুকুও মিথ্যা বলিনি। তুমি বুদ্ধিমতী, একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে। যে পদক্ষেপই নেও না কেন সাবধানে থেকো। আমিরের চোখ ফাঁকি দিয়ে একটা পক্ষীও উড়ে যেতে পারে না। রুম্পা তোমাকে ভালোবাসা জানিয়েছে। কখনো সুযোগ মিললে আমাদের আবার দেখা হবে। আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে। রুম্পাকে যদি আবার ওই বাড়িতে নেওয়া হয়, তুমি দেখে রেখো, আল্লাহ তোমার সাথে আছেন। আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার শাস্তি যেন রুম্পাকে না দেয়, আমাকেই যেন দেন। আর আমাকে ক্ষমা করে দেন, আমি অনুতপ্ত। এত বড় চিঠি লেখার অভ্যেস নেই, ভুল হলে ক্ষমা করো। ভালো থেকো বোন। ইতি, আলমগীর।
পূর্ণা দুই হাতে মাথা চেপে ধরে। কাঁদতে কাঁদতে তার বুক ভিজে গিয়েছে। সে পদ্মজার দিকে তাকিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে না আপা, আমি বিশ্বাস করতে পারছি না। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরল। পূর্ণা পদ্মজার বুকে মুখ গুজে ফোপাতে থাকলো। পদ্মজা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। পূর্ণা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে পদ্মজাকে। তার প্রিয় বোনের এত কষ্ট সে সহ্য করতে পারছে না। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া তোমার আগে আরো দুইটা বিয়ে করছে, এই ব্যথা কিভাবে সহ্য করছো আপা? পদ্মজা কান্না আটকিয়ে রেখেছিল। এই কথা শুনে ভেতর থেকে কান্না আপনা আপনি চলে আসে। পূর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটা মানুষ খুঁজছিল সে, যাকে জড়িয়ে ধরে মন খুলে কাঁদা যাবে। আমির অত্যাচারী, হিংস্র, নারী ব্যবসায়ী, এইটুকুর ব্যথাই সে হজম করতে পারেনি। চিঠি পড়ে যখন জানতে পারল আমির নারী আসক্ত ছিল, এমনকি বিয়েও করেছে, তখন ইচ্ছে হচ্ছিল গলায় ফাঁস লাগিয়ে মরে যেতে। ঠান্ডা মেঝেতে বসে হাত পা ছড়িয়ে কেঁদেছে। বারবার চোখে ভেসে উঠেছে আমিরের সাথে অনেক মেয়ের অন্তরঙ্গ মুহূর্ত। একজন স্ত্রীর জন্য এটা কতটা বেদনাদায়ক হতে পারে তার কোনো পরিমাপ নেই। পদ্মজা চোখের জল মুছল। পূর্ণাকে সামনাসামনি বসিয়ে বলল, এখন কাদার সময় নয়, তোকে আমি সব জানিয়েছি যাতে প্রেমাকে দেখে রাখতে পারিস আর নিজেও সাবধানে থাকিস। আমি একটা ছুরি দেব, নিজের কাছে রাখবি। রিদওয়ানের নজর ভালো না, প্রেমার দায়িত্ব তোর। তোর বিয়ে দিয়ে দেব 3-4 দিনের মধ্যেই। আপা! পূর্ণার কণ্ঠটা অদ্ভুত শোনায়। পদ্মজা তাকালো। পূর্ণা ঢোক গিলে নতজানু হয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ার কোনো ক্ষতি করো না আপা। কথা শেষ করে জোরে কেঁদে উঠল পূর্ণা। সে বুঝতে পারছে সে অন্যায় আবদার করেছে, পাপীর প্রতি মায়া দেখাচ্ছে, কিন্তু আমিরকে সে আপন ভাইয়ের মতো ভালোবাসে। আমির কখনো বড় ভাইয়ের অভাব বুঝতে দেয়নি, মাথার উপরের ছাদ হয়ে থেকেছে। সবচেয়ে বড় কথা, তার প্রিয় বোনের ভালোবাসার মানুষ আমির। কেউ না জানুক, সে জানে আমির ছাড়া পদ্মজা বেঁচে থেকেও মৃত। পদ্মজা তার মা হেমলতার মতোই হয়েছে, সত্যকে ন্যায়কে বেছে নিবে, ভালোবাসার সিন্দুকটা তালা মেরে রাখবে, তারপর কষ্টে ধুকে ধুকে মরবে। পূর্ণার কথা শুনে পদ্মজা অবাক হয়ে উচ্চারণ করল, পূর্ণা! পূর্ণা পদ্মজার কোলের উপর মাথা নত করেই বলল, আমি খুব খারাপ আপা, কিন্তু তোমার সুখ আমার কাছে সবচেয়ে বড়। ভাইয়া তোমাকে ভালো রাখবে, ভাইয়া তোমাকে ভালোবাসে। আগে সব ভুলে যাও, মাফ করে দাও। আমি জানি তুমি ভাইয়াকেও ছাড়বে না, ভাইয়ার কিছু করে ফেলবে। আপা, দোহাই লাগে, তোমার সুখ নষ্ট করো না। পদ্মজা আশ্চর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। পূর্ণা মাথা তুলে তাকালো। পদ্মজা প্রশ্ন করে, আর যে মেয়েগুলো অত্যাচারিত হয়েছে, যে মেয়েগুলো ঠকেছে, যে মেয়েগুলো যন্ত্রণায় ছটফট করে জীবন দিয়েছে, তাদের প্রতি অন্যায়ের শাস্তি কে দিবে? পূর্ণার সহজ উত্তর, তোমাকে তো কিছু করেনি, তোমাকে তো ভালো রাখবে। পদ্মজা নিজেকে সামলে রাখতে পারেনি। সে ভেবেছিল পূর্ণা ঘৃণায় আমিরকে খুন করতে চাইবে, খুন করতে চাইবে রিদওয়ান, খলিল আর মজিদকে। কিন্তু এ তো উল্টো সুর তুলছে। পদ্মজা গায়ের সবটুকু শক্তি দিয়ে পূর্ণাকে থাপ্পড় দিল। পূর্ণা আকস্মিক ঘটনায় নিজেকে শক্ত রাখার সুযোগ পায়নি। বিছানা থেকে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল। পদ্মজার নাক লাল হয়ে গেছে। সে রাগে পূর্ণাকে বলল, ছি, তুই আমার মেয়ে?